সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমাদের ইউটিউব চ্যানেল শিখুন স্যারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গসাগু লসাগু নির্ণয়। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গসাগু এবং লসাগুর বেসিক যে বিষয়টা আসলে কি। তো আজকে আমরা সেটারই যে তোমাদের বইয়ের যে গসাগু এবং লসাগু নির্ণয়ের যে পদ্ধতি আছে, আমরা সেই গসাগু এবং লসাগু নির্ণয় কিভাবে করতে হয় সহজে সেটা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা দেখব যে গসাগু নির্ণয়। তো গসাগু আমরা তিনটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি, তোমাদের পাঠ্য বইয়ে যে নিয়মগুলো আছে। প্রথমত আমরা গুণিতকের সাহায্যে নির্ণয় করতে পারি, তারপরে আমরা গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে পারি, তারপর মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে পারি এবং ভাগ পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, গসাগু আমরা তিনটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি। তো প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। আচ্ছা, তাহলে আমরা যেহেতু বলতেছি যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে এই পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে গেলে আমাদের গুণনীয়ক বের করতে হবে। এখন আমরা গুণনীয়ক কি সেটা কিন্তু আমরা জানি, যে কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। তাহলে আমরা একটা যদি প্র্যাকটিস করি বা উদাহরণ আমরা করি, যে আমরা মনে করো যে 28, 48 এবং 72 এই তিনটা সংখ্যার গসাগু আমরা নির্ণয় করব কোন পদ্ধতিতে? গুণনীয়কের সাহায্যে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 28 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে। 28 এর গুণনীয়ক। আচ্ছা, তাহলে আমরা গুণনীয়ক কি বলেছিলাম, যে সকল সংখ্যাকে 28 কে ভাগ করা যায়। তাহলে কি দ্বারা ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তারপরে হচ্ছে তোমার কি দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে ভাগ করা যায়, সেটা 32 হয় না। তারপরে আমাদের কত? 14 দিয়ে ভাগ করা যায়, 28 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তাহলে কি দেখলাম? 28 এর গুণনীয়ক। এবার আমরা যদি দেখি 48 এর গুণনীয়ক। 48 এর গুণনীয়ক গুলো কি কি? 1, 2, 3, 4, 6, তারপরে আছে 8, 6 এটা 8, তারপরে 12, তারপরে আমাদের কি আছে? 16, 24 এবং 48। এইগুলো হচ্ছে আমাদের 48 এর গুণনীয়ক। এরপরে কি আছে আমাদের? 72। তাহলে 72 এর গুণনীয়ক কোনগুলো হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, তারপরে আমরা 9, 12, 18, 24, 36 এবং 72। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি? 28 এর গুণনীয়ক। তাহলে আমরা কি করলাম, যে আমাদের যে তিনটা সংখ্যার গসাগু আমরা নির্ণয় করব সেই সংখ্যাগুলোর গুণনীয়ক বের করলাম। যে 28 এর গুণনীয়ক কি? তার মানে গুণনীয়ক মানে তোমরা যদি বোঝো তাহলে এটা নির্ণয় করতে পারবা। গুণনীয়ক মানে আমরা বলছি যে সকল সংখ্যা দ্বারা 28 কে ভাগ করা যায়, তাহলে সেভাবে আমরা বের করলাম। এখন এই যে গুণনীয়কের সাহায্যে গসাগু, এটা কিন্তু আমরা গসাগুর ক্লাসে আমরা উদাহরণেও বলেছিলাম যে এখন আমাদের কি করতে হবে? গসাগু মানে কি বলছি? সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়ক আমরা বের করলাম, এখন সাধারণ গুণনীয়ক তার মানে এই গুণনীয়কগুলোর ভিতর কোনটা হচ্ছে আমার সবার ভিতর আছে।
তাহলে দেখো একটা আমার সবার ভিতর আছে, 2 আমার সবার ভিতর আছে, আচ্ছা 4টা আমার সবার ভিতর আছে। তারপরে আমরা কি দেখতেছি 14, 28, আর কোনোটা কি আমার সবার ভিতর আছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখতেছি, আমাদের সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে এইগুলোই, যে 1, 2 এবং 4 এইগুলো হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। দেখো আর কোনোটা আমাদের কিন্তু এই সবগুলোর ভিতর নাই। 14 এখানে আছে কিন্তু 14 এটার ভিতর নাই, এটার ভিতর নাই। 28 আছে কিন্তু 28 এগুলোর ভিতর নাই। তাহলে আমরা কি দেখলাম, 1, 2 এবং 4 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 28, 48 এবং 72 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2 এবং 4। তাহলে আমরা একটু দেখি যে 28, 48 এবং 72 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা গসাগু মানে কি বলছিলাম, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে গরিষ্ঠ মানে কি বড়, তার মানে সাধারণ গুণনীয়কগুলোর ভিতর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা কি দেখছি, 1, 2 এবং 4 এই তিনটা হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক এবং এদের ভিতর সব থেকে বড় হচ্ছে 4। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে 28, 48 এবং 72 এর সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 4। এইটা হচ্ছে আমাদের গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তার মানে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রথমে আমরা সেটার গুণনীয়ক বের করব, তারপরে দেখব যে এদের ভিতর সাধারণ গুণনীয়ক কোনগুলো, তারপরে সাধারণ গুণনীয়কের ভিতর সব থেকে বড় যে সংখ্যাটা সেটা হবে হচ্ছে আমাদের গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে আমরা যেটা দেখব যে গসাগু নির্ণয়ের আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। একই কথা, শুধু হচ্ছে আমাদের একটা কথা আসছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এখন কথা হচ্ছে যে গুণনীয়ক তো আমরা বুঝলাম যে গুণনীয়ক কি, মৌলিক গুণনীয়কটা কি? মৌলিক গুণনীয়ক হচ্ছে একই জিনিস, যে আমরা এর আগে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা পড়ে আসছি বা ওটার ক্লাস পড়ে আসছি, যারা দেখোনি তারা একটু দেখে নিবা। তো এই গুণনীয়কগুলোর ভিতর আমার যে সংখ্যাগুলো মৌলিক, যে গুণনীয়কগুলো মৌলিক সংখ্যা, সেইগুলোকে হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা এই মৌলিক গুণনীয়কগুলো কিভাবে বের করব, এটা বের করার একটা সহজ উপায় আছে। সেটা হচ্ছে আমাদের যে সংখ্যাগুলো থাকবে, আমরা আরেকটু দেখি 28, 48 এবং 72। তাহলে আমরা যদি 28 এর মৌলিক গুণনীয়ক বের করতে চাই, তাহলে 28 সংখ্যাটাকে নিয়ে আমরা এইভাবে লিখব, লিখে আমাদের মৌলিক সংখ্যা সব থেকে ছোট মৌলিক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব, করলে 2 করলে হয় আমাদের 14। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে করলে হয় 7। দেখো আমাদের এখন এইটা দিয়ে আর কোনোভাবে ভাগ করা যায় না, কারণ আমাদের 7টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে 28 এর মৌলিক গুণনীয়ক, 28 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 2 এবং 7। আচ্ছা, এবার আমরা যে 48 এর কথা চিন্তা করি, একইভাবে 48 কে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হয়, 24 হয়। 24 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 12 হয়। 12 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 6 হয়। 6 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়। এখন এই 3টা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তাহলে আর তো করা যায় না। তাহলে আমরা বলতে পারি যে 48 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4টা 2, 1, 2, 3, 4, 2, তারপরে একটা 3। অনুরূপভাবে 72 এর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে 72 কে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি তাহলে 36, 36 কে 2 দ্বারা ভাগ করলে 18, 18 কে 2 দ্বারা ভাগ করলে 9, 9 কে এবার 3 দ্বারা ভাগ করলে 3। আর তো কিছু করা যায় না, কারণ 3টা আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যে 72 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3টা 2, 1, 2, 3টা 2 আর একটা হচ্ছে 3। আচ্ছা, তাহলে এইটা আমরা কি বের করলাম যে 28 এর মৌলিক গুণনীয়ক, 48 এর মৌলিক গুণনীয়ক, 72 এর মৌলিক গুণনীয়ক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ, আর একটু প্রথমে বলে আসি যে আমাদের প্রথমে মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। কিভাবে বের করতে হবে, যে ভাগ পদ্ধতিতে,
যে আমরা সব থেকে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। যত সময় পর্যন্ত আমাদের সর্বশেষ সংখ্যাটা মৌলিক সংখ্যা না হয় তত সময় পর্যন্ত আমরা এটাকে ভাগ করতে থাকব। যখনই আমার সর্বশেষ সংখ্যা মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা তার মানে তাকে তো আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তখনই আমরা ভাগ করা বন্ধ করব এবং আমাদের যতগুলো সংখ্যা আসবে এইগুলোকে আমরা বলছি যে মৌলিক গুণনীয়ক। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে যে আমরা যেগুলো পাইছি তার ভিতর কোনগুলো আমাদের সাধারণ আছে। এবার হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয়ক। সাধারণ মৌলিক গুণনীয়ক মানে দুটো দুই সবার ভিতর আছে, দুটো দুই সবার ভিতর আছে, তাই ছাড়া আর কোনো কি সাধারণ মৌলিক গুণনীয়ক আমাদের নাই। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক বা গসাগু আমরা বলবো হচ্ছে এই দুটোর গুণফল, যেগুলো সাধারণ আমাদের গুণনীয়ক থাকবে সেটা। তার মানে 2 এবং 2, 2 গুণ 2 তার মানে 4। তার মানে আমাদের কি হলো যে 28, 48 এবং 72কে আমরা যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করি তাহলে আমরা দেখলাম যে 4 হয়। তাহলে আমরা প্রথম কি দেখলাম, গুণনীয়কের সাহায্যে গুণফল নির্ণয়। এরপরে আমরা দেখলাম যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণফল নির্ণয়। তার মানে আমাদের আগের ক্ষেত্রেও গসাগু 4 হয়েছিল, এক্ষেত্রেও গসাগু 4, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। এরপরে আমরা আরেকটা পদ্ধতি দেখব যেটা হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয়। ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু নির্ণয় করব সেটা আমরা একটু লিখি যে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয়। আচ্ছা, তাহলে আমাদের এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি তাহলে আমরা কি করি, প্রথমে আমি 48 সংখ্যা আছে এটাকে যদি আমি এই 28 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হয়, একবার হয় 28, তাহলে থাকে কত আমাদের 20 থাকে। আচ্ছা, এইবার কি করব, আমাদের এই 20 দ্বারা হচ্ছে আমরা আবার কি করব, ভাগ করব কাকে, 28কে ভাগ করব। তার মানে এর আগে যেটা থাকবে তাকে ভাগ করব। তাহলে এটাকে ভাগ করলে একবার হয়, তাহলে 20, তাকে আমাদের কত, 8। আচ্ছা, এইবার এই 8 দিয়ে আমি আবার কি করব, 20কে ভাগ করব, করলে আমাদের কি হয়, 2 বার হয় 16, তাকে আমাদের 4। এই 4 দিয়ে আমরা কি করব, আবার আগেরটাকে ভাগ করব 8, তাহলে 2 আমাদের 8। এক্ষেত্রে আমাদের আর কিছু থাকে না, তার মানে আর কোনো কিছু করা যায় না। তাহলে আমাদের সর্বশেষ যে ভাজ্য ছিল সেটা কত, 4। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এই যদি দুটো শুধুমাত্র 28 এবং 48কে আমরা গসাগু নির্ণয় করতে চাইতাম তাহলে আমাদের সর্বশেষ যে ভাজ্য এটাই হতো আমাদের গসাগু। কিন্তু আমাদের আরেকটা সংখ্যা এখনো বাকি আছে, সেটা হচ্ছে আমাদের 72। তাহলে এই 4 দিয়ে আমি আবার 72কে ভাগ করব, করলে 4 ভাগ হচ্ছে আমাদের 72। এটাকে করলে আমাদের দেখো কত হয়, 4কে আমাদের প্রথমে 7কে করলে 1, তার মানে আমাদের 4 থাকে কত, 3। এই 2 যদি কেটে নিয়ে আসি তাহলে 4 8 32, তার মানে নিচেই হবে। তার মানে আমাদের এক্ষেত্রেও সর্বশেষ ভাজ্য হচ্ছে 4। তাহলে আমাদের ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইভাবে ভাগ করতে থাকবো, করতে করতে আমাদের সর্বশেষ যে ভাজ্য হবে ওই সর্বশেষ ভাজ্যই হচ্ছে আমাদের গসাগু। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের সর্বশেষ ভাজ্য হচ্ছে 4, তাহলে এই 4টা হচ্ছে আমাদের গসাগু। আমি আরেকটু বলি, এই ভাগের এখানে তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। তো এখানে হচ্ছে আমাদের যে 3টা সংখ্যা থাকবে, আমরা যে কোনো সব থেকে ছোট সংখ্যাকে বাকি যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে আমি ভাগ করব। সব থেকে ছোট সংখ্যা দিয়ে বাকি যে দুটো আছে যে কোনো একটা, এটাকে আমরা যদি 72 দিয়ে করতাম সেক্ষেত্রেও সমস্যা ছিল না, বা 48 যেটা করি একই হবে। করার পরে আমাদের কি হলো, একবার গেল। তার মানে আমাদের এখানে যেটা ভাগ শেষ থাকবে এইটা দিয়ে আবার আমাদের আগের যে ভাজ্য ছিল সেটাকে আমি ভাগ করব। তারপরে দেখো এখানে করে আমাদের 8 ভাগ শেষ হলো, এই ভাগ এইটাকে আবার আগের ভাজ্য 20 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে 4 থাকলে ওই 4কে 8 দিয়ে ভাগ করবো। এভাবে করতে করতে আমাদের যত সময় পর্যন্ত আমাদের কি ভাগ শেষ 0 না হবে তত সময় পর্যন্ত আমরা এভাবে ভাগ করতে থাকব। যেহেতু আমাদের 3টা পদ, সেহেতু আমরা কি করলাম যে সর্বশেষ যে ভাজ্য এটা দিয়ে আবার বাকিটাকে আমি ভাগ করলাম, করার পরে আমাদের সর্বশেষ ভাজ্য এক্ষেত্রেও আমাদের 0 হয়েছে, তার মানে সর্বশেষ ভাজ্য 4।
এই 4টাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে গেলে আমাদের কি হবে, আমাদের সর্বশেষ যে ভাজ্য হবে সেই ভাজ্যটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমরা যে পদ্ধতিতেই আমরা গসাগু নির্ণয় করি না কেন আমাদের সব ক্ষেত্রে কিন্তু উত্তর একই হবে। তার মানে আমরা 3টা পদ্ধতিতে করলাম, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, তখনও দেখেছিলাম গসাগু 4, তারপরে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করলাম, তখনও দেখলাম গসাগু 4, এবং আমরা কি ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করলাম, তখনও দেখলাম যে আমাদের গসাগু 4। তার মানে আমাদের কি যে পদ্ধতিতেই করি আমাদের উত্তর কিন্তু একই হবে। আচ্ছা, এবার আমরা একটা করব যে লসাগু নির্ণয়। লসাগু আমরা এইরকম গুণিতকের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, কিন্তু গুণিতকের সাহায্যে আমরা গতদিন পড়ছিলাম এবং তোমাদের আমরা বলছিলাম যে এই গুণিতকের সাহায্যে গসাগু নির্ণয়টা অনেক সময় জটিল হতে পারে, অনেক বড় বড় সংখ্যার গুণিতক বের করতে গেলে অনেক সময় সাপেক্ষ। এর জন্য আমরা খুব সহজে একটা পদ্ধতিতে লসাগুটা নির্ণয় করি, সেটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। এই পদ্ধতিতে লসাগু নির্ণয় করা খুবই সহজ। যেরকম আমরা যদি 12, 18, 20 এবং 105, 12, 18, 20, 105 এই সংখ্যাগুলো যদি আমি লসাগু নির্ণয় করি, আমি যদি ওই গুণিতক ওই পদ্ধতিতে করি তাহলে আমাদের অনেক সহজ। আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করতে গেলে আমাদের খুব সহজ। আমরা কি করব, এই যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো বসানোর পরে এরকম একটা দাগ দেব, দেওয়ার পরে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে অন্তত সর্বনিম্ন 2টো সংখ্যাকে যেন আমরা ভাগ করতে পারি। তো আমরা এখানে মনে করো যে যেহেতু জোড় সংখ্যা আছে 3টা, সেহেতু আমরা প্রথমে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6, 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9, 2 দিয়ে 20কে ভাগ করলে হয় 10। আর যেহেতু 2 দিয়ে 105কে ভাগ করা যায় না, সেহেতু আমরা কি করি, এইটাকে আমরা একবারে অপরিবর্তিত রাখবো। আচ্ছা, এরপরে আমরা কি বলবো যে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে সর্বনিম্ন আমার 2টা, বেশি গেলেও সমস্যা নেই। তো আমরা এখন যদি 2 দিয়ে করলে হয়, কিন্তু আমরা একটু 2 দিয়ে না করে 3 দিয়ে করি, তাহলে বেশি সংখ্যা করা যাবে। 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 9কে ভাগ করলে হয় 3, আর 10কে 3 দ্বারা ভাগ করা যায় না। আর 3 দিয়ে যদি 105কে ভাগ করি তাহলে আমাদের হয়, আচ্ছা, 390 আর হচ্ছে 3 5 সম্ভবত 35। আচ্ছা, 35। আচ্ছা, তাহলে আমাদের এটাকে ভাগ করলে আমাদের এটা হয়। এখন দেখো আমাদের কি করা যায়, আবার ভাগ করা যায়। এইবার আমরা যদি বলছি যে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে সর্বনিম্ন 2টোকে ভাগ করে। এখন যদি আমি 2 দিয়েও করতে পারি, আবার অন্য, তো আমি একটু 5 দিয়ে করি। 5 দিয়ে করলে 5 দিয়ে 2কে করা যায় না, একই থাকলো, 3কে করা যায় না, এর জন্য একই থাকলো। 5 দিয়ে 10কে ভাগ করলে আমাদের হয় 2, আর 35কে করলে হয় 7। এবার হচ্ছে আমরা কি করলাম, আবার 2 দিয়ে করতে পারি। 2 দিয়ে করলে 1, এটা 3, এটা 1, 7। এবার দেখো আমরা এখন যে অবস্থায় আসলাম, এখন আর কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করলে আমার 2টোকে ভাগ করা যায় না। কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 2টোকে ভাগ করা যায় না, 1 দিয়ে করা যায়। তাই 1 দিয়ে করা না করা একই কথা। এর জন্য আমাদের আছে সর্বশেষ অবস্থা আছে এই। এখন লসাগু নির্ণয় করতে গেলে নিয়ম আছে, আমাদের এই যে দাগগুলো দিছি, এই দাগের বাইরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা যদি আমি গুণ করে দিই তাহলে আমার লসাগু হয়ে যায়। তার মানে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা, এই একটা, এই একটা, একটা, এই সংখ্যাগুলো যদি আমি গুণ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে। তার মানে অতএব আমাদের নির্ণেয় লসাগু হবে, নির্ণেয় লসাগু সমান হচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 7। 1 গুলো বাদ দিলাম, কারণ 1 দিয়ে গুণ করে আর না করে একই কথা। তাহলে এইগুলোকে আমি যদি গুণ করি তাহলে আমার 1260। তাহলে আমার এখানে যে সংখ্যাগুলো নিচ্ছি 12, 18, 20 এবং 105, এর লসাগু হচ্ছে 1260। তাহলে আমরা এই পদ্ধতিতে লসাগুটা আমরা নির্ণয় করতে পারি। এই পদ্ধতির একটা নাম আছে, সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। অনেক সময় অঙ্কে উল্লেখ করে দেয় যে ইউক্লিডীয় পদ্ধতিতে করো, তোমরা ওই নাম শুনে তখন ভয় পেয়ে যাও যে ইউক্লিডীয় পদ্ধতি কি, আমরা তো লসাগু করি এইভাবে ভাগ করে করে করি, কিন্তু নামটা হয়তো জানো না। তো এই নামটা মাথায় রাখতে হবে, অনেক সময় প্রশ্নে উল্লেখ করে দেয়।
তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা লসাগুর আর গসাগুর আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত কারো যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আমরা লসাগু গসাগুর পরবর্তী ক্লাসে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।